লাস্ট এপিসোডে আমরা দেখি জেইন নার্স চায়ের কাছ থেকে জানতে পারে যে হয়তোবা জেরোমি তাদেরকে বিষ দিয়েছিল। প্রেজেন্টে জেইন সরাসরি জেরোমকে জিজ্ঞাসা করে। সে বলে সেদিন জেরোম তাদের ড্রিঙ্কসের জন্য বরফ আনতে গিয়েছিল। তারপর তারা সেই বরফ দিয়ে যখন ড্রিঙ্কস করে তাদের শরীরের অবস্থা অনেকটা খারাপ হয়ে যায়। তাই বিষয়টা খুবই সন্দেহজনক। জেইন আরও চাপ দিতে থাকে। সে বলে জেরোম একা ছিল না, তার সাথে আরও কেউ ছিল। সে বাকি ফ্রেন্ডদের জিজ্ঞাসা করে কেউ কি কোনো কিছু মনে করতে পারছে কি না। তারপর জেইন জেরোমকে বারবার জিজ্ঞাসা করে সেই দিন রাতে সে কোথায় ছিল, কি করছিল। জেরোম প্রথমে চুপ থাকে, কিছুই বলতে চায় না। শেষ পর্যন্ত চাপ সহ্য করতে না পেরে জেরোম সত্যটা স্বীকার করে। সে বলে হ্যাঁ, বরফের মধ্যে বিষ সেই মিশিয়েছিল। কিন্তু জেরোম বলে তার উদ্দেশ্য খারাপ ছিল না। একটা লাল হুডি পরা মেয়ে তাকে সতর্ক করেছিল যে ম্যাডাম ভায়োলেন্ট জেইনের ক্ষতি করতে যাচ্ছে। ফ্রেন্ডরা জানতে চায় সেই হুডি পরা মেয়ে কে ছিল। জেরোম বলে যে সে হলো লাল হুডি পরা সেই স্টুডেন্ট যে আগে ক্লিনিকে তাদের সাহায্য করেছিল। মানে জেইন আর দেবের জন্য অ্যান্টিডোর নিয়ে এসেছিল। সেই মেয়েই তাকে বলেছিল ফ্রান্সিসকো আর ম্যাডাম ভায়োলেন্ট মিলে জেইনকে বিষ খাওয়ানোর পরিকল্পনা করছে। জেরোম আরও জানায় তারা সঠিক জানতো না কখন বা কিভাবে এটা হবে, কিন্তু তাদের সন্দেহ ছিল পার্টির রাতেই হামলা হবে। তাই সে সময় নষ্ট না করে নার্স চায়ের কাছে যায় এবং কম মাত্রার একটি বিষ এনে জেইনের ড্রিঙ্কসে মিশিয়ে দেয়, যাতে আসল বিষ দেওয়ার আগেই জেইন অসুস্থ হয়ে যায় এবং বড় ধরনের বিপদ থেকে বেঁচে যায়। তার পরিকল্পনা ছিল হালকা বিষ দিয়ে জেইনকে বাঁচানো, যাতে ম্যাডাম ভায়োলেন্টের সন্দেহ না হয়। সে তাদের বাঁচানোর জন্য অ্যান্টিডোর প্রস্তুত রেখেছিল। কিন্তু সমস্যা হলো জেইন সেই দিন অনেক বেশি ড্রিঙ্কস করেছিল। তার বিষের প্রভাব বেশি হয়ে যায়। এমনকি দেবও বিষক্রিয়ায় আক্রান্ত হয়। জেরোম কান্না ভেজা গলায় সবার কাছে ক্ষমা চায়। সে বলে এমন ভয়ঙ্কর পরিণতি হবে সে কখনো কল্পনাও করেনি। সে শুধু তাদের বাঁচাতে চেয়েছিল। কিন্তু ম্যাট খুব রেগে যায়। যদি তারা বন্ধু হয় তাহলে এত বড় কথা লুকালো কেন। তখন বাকিরা ম্যাটকে শান্ত করার চেষ্টা করে। এরপর জেইন পুরো বিষয়টা বুঝতে শুরু করে। সে বুঝে যায় আসল টার্গেট সে ছিল না, বরং আরও বড় কোনো খেলা চলছিল। ওই হুডি পরা মেয়েটি তাদেরকে অনেক সাহায্য করেছিল। তারা বুঝতে পারে তাদের পাশে এমন কেউ একজন আছে যাকে তারা চিনে না, কিন্তু সে গোপনে তাদের সাহায্য করছে। তারপর আমরা আবার সেই ল্যাব দেখি যেখানে কিনা সেই রিসার্চার রিসার্চ করছিল। আমরা দেখি তার সামনে সেই লাল হুডি পরা মেয়েটির বডি ছিল, যার বডিতে কিছু একটা ইনজেক্ট করা হয়। তারপর সিন চেঞ্জ হলে আমরা দেখি জেইনের কাছে ফিরজি আসে। ফুল অ্যাটিটিউড নিয়ে এসে কথা বলা শুরু করে। সে বলে তুমি তো ভয় পেতে জানোই না। জেইন বলে আমি তোমাকে কেন ভয় পাবো। ফিরজি উত্তর দেয় সে জানতো যে জেইন তাকে ভয় পাবে না, কারণ সে এসের সবচেয়ে প্রিয় সেক্রেটারি। এটা শুনে জেইন একটু বিরক্ত হয়ে ফিরজিকে জিজ্ঞাসা করে সে আসলে এখানে কেন এসেছে। এরপর ফিরজি বলে সে কিছু বিষয় ক্লিয়ার করার জন্য এখানে এসেছে। প্রথমে জেইন তাকে পাত্তা দেয় না, ভাবে হয়তোবা সে কোনো বাজে কথা বলতে এসেছে। কিন্তু ফিরজি যখন বলে এটা সুপ্রিমোর জন্য, তখন জেইন থেমে যায়। এরপর ফিরজি স্বীকার করে যে আগে সে খারাপ ব্যবহার করত ইচ্ছা করেই। সে আসলে তাকে পরীক্ষা করেছিল। এখন সে জানায় তাদের দুজনের লক্ষ্য একই, সুপ্রিমোকে রক্ষা করা। কারণ সে বিশ্বাস করে এই ভয়ঙ্কর জায়গা থেকে সবাইকে বের করার একমাত্র আশা হলো সুপ্রিমো। জেইন ফিরজিকে বিশ্বাস করতে চায় না। সে ভাবে তাকে কি বিশ্বাস করা যায়। তখন ফিরজি আরও সোজাভাবে বলে যে সেও এই নরকময় জায়গা থেকে বের হতে চায়। তাই ঝগড়া বাদ দিয়ে একসঙ্গে কাজ করাই ভালো। অনেক ভাবার পর জেইন রাজি হয়ে যায়, তবে শর্ত দেয় যে তার এসএসডি সেক্রেটারির পদকে সম্মান করতে হবে। ফিরজি বলে ঠিক আছে, কিন্তু সেই পদ যেন কাজে লাগানো হয়। তারপর তারা ঠিক করে তারা বন্ধু নয়, শুধু একটা চুক্তি করেছে। এরপর আমরা দেখি ফিরজি আর জেইন দুইজনেই ক্যাফেটেরিয়াতে ছিল। যখন তারা দুইজন একসঙ্গে পানি নেওয়ার জন্য যায়, তখন ফিরজি বলে এখানে একটা রুলস আছে, সবচেয়ে সুন্দর স্টুডেন্ট আগে যাবে, তাই জেইনকে পিছনে থাকতে হবে। জেইন কোনো ঝামেলা করে না, আর সে ফিরজিকে সতর্ক করে বলে যে তাদের মধ্যে যে চুক্তি হয়েছে সেই বিষয়ে যাতে কেউ না জানে। ফিরজি বলে তার এতে কোনো সমস্যা নেই, সে শুধু ড্রিঙ্কস নিতে এসেছে। তারপর সে সেখান থেকে চলে যায়। তারপর আমরা দেখি সেখানে জেইনের সামনে রুকসেন এসে দাঁড়ায়। রুকসেন, যে কিনা পুরো হেল ইউনিভার্সিটির কুইন হিসাবে পরিচিত ছিল, তার অনেক বেশি অ্যাটিটিউডও ছিল। সে জেইনের অপমান করার জন্য তার ব্যাগের কিছু জিনিস নিচে ফেলে দেয় আর জেইনকে তোলার জন্য বলে। জেইন কোনো ঝামেলা না করে সেগুলো তুলে। ঠিক তখনই ভ্যানেসা আর মিয়া এসে তাকে সাহায্য করে। এটা দেখে রুকসেন বলে
আমার দাসীর সংখ্যা তো বাড়ছে। তারপর যাওয়ার সময় রুকসাইন জেইনকে হুমকি দেয় এবং তার সামনে বলে সামনে আরও সমস্যা আসবে। ভেনেসা এসব কিছু সহ্য করতে না পেরে বলে উঠে, মনে হচ্ছে কেউ তোমার মেকআপ ভরা মুখে থাপ্পড় মারবে। রক্সাইন রেগে গিয়ে বলে, তুমি আবার কে? ভেনেসা বলে, আমাকে জানার দরকার নেই, আর তোমাকে নিয়ে আমার কোনো আগ্রহও নেই। এসব শুনে রুকসাইন আরও বেশি রেগে যায়। হঠাৎ মিয়া সুযোগ বুঝে জুড়ে থাপ্পড় মেরে দেয় আর খুব ঠান্ডা গলায় বলতে থাকে, ও সরি, নিজেকে সামলাতে পারিনি। তারপর তারা জেনকে নিয়ে সেখান থেকে চলে যায়। পিছনে তাদের ফ্রেন্ডরা দারুণ খুশি হয়। তারা বলে একদম ঠিক হয়েছে। কেউ বলে 2 গালেই মারা উচিত ছিল, এক গালে মিয়া আর এক গালে সে নিজেই মারত। জেন একটু চিন্তা করে বলে, যদি রুকসেইন প্রতিশোধ নেয়। তখন মিয়া একদম নির্ভীকভাবে বলে, তাহলে আবার মারব, এবার অন্য গালে, হিসাব সমান করতে। আমরা বুঝি যে মিয়া আর ভীতু নেই, তার মধ্যে অনেক সাহস চলে এসেছে। ফ্রেন্ডরা মজা করে বলে, এটা মিয়ার ভার্সন 2.0। তারপর আমরা দেখি সেখানে সুপ্রিমো চলে আসে আর জিজ্ঞাসা করে, আমি কি বসতে পারি? সুপ্রিমোকে এখানে দেখে জেইনের বাকি ফ্রেন্ডরা ক্লাসের কথা বলে সেখান থেকে চলে যায়। আমরা দেখি যাওয়ার সময় ম্যাট অ্যাঞ্জেলিকাকে অফার করে তার সঙ্গে যাওয়ার জন্য। ম্যাট অ্যাঞ্জেলিকার ব্যাগ নিজের কাঁধে তুলে নেয় এবং তার হাত ধরে তাকে সঙ্গে নিয়ে যায়, ফলে অ্যাঞ্জেলিকাকে বাধ্য হয়ে যেতে হয়। সবাই চলে গেলে এস জেইনের পাশে বসে। তখন সে খেয়াল করে জেইন ভালোভাবে খাচ্ছিল না। জেইন কি খাচ্ছে এসব কিছু জিজ্ঞাসা করলে জেইন বুঝায় যে সে সবজি খাচ্ছে। সেখানে এসের ভঙ্গি এরকম ছিল যে দেখে মনে হচ্ছিল সে সবজি এতটা পছন্দ করে না। এস বলে, আমরা অ্যানিমাল নাকি যে ঘাস খাবো? জেইন তাকে বোঝানোর চেষ্টা করে যে তার ট্রাই করা উচিত, কিন্তু এস বলে এই খাবারটা ঘাসের মতো লাগছে, সেটা খেতে পারবে না। জেইন একটু রাগ করে বলে, তুমি কি ছোট বাচ্চা যে খাওয়ার ব্যাপারে এরকম আচরণ করছো? এস উত্তরে বলে যে এর পিছনে কোনো সাইন্টিফিক কারণ আছে কিনা। জেইন বলে, অযথা কথা বলা বন্ধ করো আর একবার ট্রাই করো। এস বুঝতে পারে না সে কি করবে। জেইন একটু জোর করে তাকে খাওয়ার জন্য বলে। শেষ পর্যন্ত সে একটি ডিশ ট্রাই করে, কিন্তু সেটা খুব তিতা লাগে। হয়তোবা সেটা করলার সবজি ছিল। জেইন তাকে সতর্ক করে বলে যে খাবারটা যাতে মুখ থেকে না ফেলে। বাধ্য হয়ে সুপ্রিমো সেটা খেয়ে ফেলে। এরপর জেইন তাকে আরেকটা ডিশ দেয় আর বলে, এটাও ট্রাই করো। তারপর সে আরেকটা খাবার সামনে রাখে এবং জিজ্ঞাসা করে, এটা কি খাবার, তুমি তো জানোই। এস বলে, হ্যাঁ আমি জানি, এটা পালং শাক। এস বলে সে পালং শাক একেবারেই খায় না, কিন্তু জেইন তাকে জোর করে বলে খাওয়ার জন্য আর প্রমিস করে বলে যে আগেটার মতো টেস্ট হবে না, শুধু একবার খেয়ে দেখো। জেইনের কথায় এস না করতে পারে না আর চোখ বন্ধ করে পালং শাক খেতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ পর তার বডির মধ্যে অ্যাবনর্মাল রিয়াকশন শুরু হয়। তার বডি লাল হয়ে যেতে থাকে। এটা দেখে জেইন ভয় পেয়ে যায় আর সাহায্যের জন্য সবাইকে ডাকা শুরু করে। আসলে জেইন হয়তোবা জানতো না যে পালং শাকে এসের অ্যালার্জি ছিল। এই মরা মরা অবস্থায়ও এস জেইনকে থ্যাংক ইউ বলে। জেইন জিজ্ঞাসা করে, তোমার এই খাবারে অ্যালার্জি আছে, তুমি আগে কেন আমাকে বলোনি? কিন্তু এস সেই অবস্থাতেই বলে, কোনো সমস্যা নেই, জেইন খাবারটা ভালো ছিল, যেমন তুমি বলেছিলে, একদম তিতা ছিল না। এসব শুনে জেইন তো পুরোই শকড। এস আরও বলে, আমি কখনো তোমার দেওয়া খাবার নষ্ট হতে দেব না, আমার শরীর সেটা সহ্য করতে পারুক বা না পারুক। তারপর আমরা দেখি সুপ্রিমোকে নিয়ে ক্লিনিকে যাওয়া হয়। সেখানে নার্স জানায় যে অ্যালার্জির রিয়াকশন হয়েছে, তাই তাকে একটা ইনজেকশন দেওয়া হয় আর শুধু বলা হয় যে পর্যবেক্ষণে রাখতে হবে। ঠিক তখনই অ্যাঞ্জেলিকা তুফানের মতো সেখানে আসে আর জেইনের উপর সব দোষ দেওয়া শুরু করে, বলে সবকিছু তোমার জন্যই হয়েছে। জেইন বলে সে ইচ্ছা করে এমনটা করেনি, কিন্তু অ্যাঞ্জেলিকা কোনো কথাই শুনতে চায় না। সে জেইনকে চড় মেরে বসে। আসলে এটা তার জন্য একটা সুযোগ ছিল। নার্স অ্যাঞ্জেলিকাকে থামানোর চেষ্টা করে, কিন্তু অ্যাঞ্জেলিকা বলে, এস কিছু না করলে আমি নিজেই জেইনকে শাস্তি দেব। এরপর সে জেইনকে ভয় দেখিয়ে সেখান থেকে চলে যায়। নার্স জেইনকে বুঝায় যেন অ্যাঞ্জেলিকার কথায় কান না দেয়, কিন্তু জেইনের ভিতরে ভিতরে খুব রিগ্রেট হতে শুরু করে। ঠিক তখনই সেখানে টিচার কেত আসে এবং অ্যাঞ্জেলিকার মতো জেইনকে বকাঝকা করা শুরু করে। সে বলে, আজ জেইনের কারণে পুরো কাউন্সিল বিপদের মধ্যে পড়ে গেছে। সেখানে জেইন বলে এই ব্যাপারে সে কিছুই জানতো না, কিন্তু কেত তার কোনো কথাই শুনে না। তখন নার্স মাঝখান থেকে এসে বলে যে এখন সবাইকে শান্ত থাকতে হবে, কাউকে দোষ দেওয়া ঠিক না, আর এসের এখন রেস্টের দরকার। এরপর সে কেতকে সেখান থেকে নিয়ে চলে যায়। আমরা দেখি জেইন সেখানে এসের পাশে বসে কান্না করা শুরু করে, আর সে তার হাত ধরে তার পাশেই ছিল। কিছুক্ষণ পর জেইন বাইরে বের হলে তার বন্ধুরা তার কাছে আসে আর এসের অবস্থা জানতে চায়। জেইন ভারী মন নিয়ে বলে যে এসের এখনো জ্ঞান ফিরেনি।
জেইন নিজেকে বারবার দোষ দিতে থাকে, তার এসকে জোর করে খাওয়ানো উচিত হয়নি। তখন মিয়া তাকে সান্ত্বনা দিয়ে বলে যে এতে তোমার কোনো দোষ নেই, কারণ তুমি তো জানতে না এসের এই খাবারে অ্যালার্জি আছে। এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। ভেনেসা বলে মিয়া একদম ঠিক বলছে, এটা নিয়ে এত ভেবো না, সুপ্রিমো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ঠিক তখনই সেখানে রুকসেন আর অ্যাঞ্জেলিকা আসে। তারা চিৎকার করে বলে জেইনকে এসব কিছুর শাস্তি পেতেই হবে। ফিরজি তাদের থামানোর চেষ্টা করে, কিন্তু তারা ক্লিয়ারলি বলে যে এসবের মাঝে যাতে না আসে। এই অবস্থার জন্য শুধু জেইনই দায়ী, আর আজ তাকে কেউ বাঁচাতে পারবে না। এসব শুনে ফিরজি অবাক হয়ে যায়, কারণ সে এই ব্যাপারে কিছুই জানতো না। তখন জেইন উঠে দাঁড়িয়ে ফিরজিকে বলে, আমি ইচ্ছা করে কিছুই করিনি। কিন্তু অ্যাঞ্জেলিকা তাকে লায়ার বলে এবং বলে সবকিছু সে ইচ্ছা করেই করেছে, এখন নাটক করছে। জেইন বলে, আমি কখনোই সুপ্রিমোর ক্ষতি করতে পারি না। তখন রুকসেন সবার সামনে দাঁড়িয়ে উত্তেজনা ছড়িয়ে বলে, জেইন এসকে মারার চেষ্টা করেছে, এখন কি আমরা তাকে এভাবেই ছেড়ে দেব? সিচুয়েশন অনেক বেশি গরম হয়ে যায়। রুকসেন জিজ্ঞাসা করে এখন আমাদের ওর সঙ্গে কি করা উচিত। একজন ছেলে এগিয়ে এসে বলে তাকে বেঁধে শাস্তি দেওয়া উচিত। সেখানে থাকা সবাই একই কথা বলে তাকে সাপোর্ট করা শুরু করে। তারপর সবাই মিলে জেইনকে ধরে ফেলে। তারা তার হাত পিছন দিয়ে বেঁধে দেয়, আর অ্যাঞ্জেলিকা একটা লোহার রড তুলে জেইনের উপর আঘাত করা শুরু করে। জেইনের বন্ধুরা তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু অন্যরা তাদের আটকে রাখে। অ্যাঞ্জেলিকা খুবই নির্মমভাবে জেইনকে মারা শুরু করে। ব্যথায় চিৎকার করতে করতে জেইন মাটিতে পড়ে যায়। এরপর অ্যাঞ্জেলিকা সেই রড রুকসেনকে দিয়ে বলে, এবার তোমার পালা। প্রথমে রুকসেন ভয় পেয়ে যায়, কিন্তু অ্যাঞ্জেলিকা তাকে উস্কানি দেয় এই বলে যে জেইন একজন অপরাধী। এরপর রুকসেনও জেইনকে মারতে শুরু করে। জেইনের মুখ থেকে রক্ত বের হতে থাকে, তবু অ্যাঞ্জেলিকার রাগ শান্ত হয় না। তার অবস্থা এরকম ছিল যে আজই তার সুযোগ জেইনকে জানে মেরে ফেলার। তাই সে আবার রডটা কেড়ে নিয়ে জেইনকে মারতে থাকে। এটা দেখে রুকসেনও ভয় পেয়ে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু অ্যাঞ্জেলিকা থামে না। যখনই সে জেইনকে মারার জন্য মারবে, ঠিক তখনই সেখানে সুপ্রিমো চলে আসে আর সুপ্রিমোর হাতে রডটি আঘাত করে। সে রডটি কেড়ে নিয়ে জিজ্ঞাসা করে, তোমরা কি করছিলে? তারপর সে সঙ্গে সঙ্গে জেইনের বাঁধন খুলে দেওয়ার আদেশ দেয়। রুকসেন দ্রুত জেইনকে ছেড়ে দেয়। সুপ্রিমো সবাইকে চিৎকার করে থামিয়ে দেয় এবং বলে, আমার অনুমতি ছাড়া কেউই এখান থেকে বাইরে যাবে না। তারপর সে জেইনের কাছে যায়। জেইনের কন্ডিশন অনেক বেশি খারাপ হয়ে যায় আর সে অজ্ঞান হয়ে যায়। তার ফ্রেন্ডরাও তার কাছে চলে আসে। সুপ্রিমো তাকে দ্রুত অপারেশন থিয়েটারে নিয়ে যায়। তারপর আমরা দেখি অপারেশন রুমে ডাক্তার জেইনের ব্লাড গ্রুপ জিজ্ঞাসা করে, কিন্তু নার্স জানে না। তারপর ডাক্তার রক্তের নমুনা নিয়ে পরীক্ষা করে আর অবাক হয়ে যায়। বাইরে জেইনের ফ্রেন্ডরা ছিল, যারা কিনা তাকে নিয়ে টেনশন করছিল, কিন্তু তারা জেইনের কাছে আসতে পারবে না, সুপ্রিমোর আদেশ ছিল। যখন জেইনকে মারা হয়েছিল তখন তার হলরুমে মিয়া আর ভেনিসা ছিল। বাকি ফ্রেন্ডরা তখন সেখানে ছিল না। প্রেজেন্টে তারা মিয়া আর ভেনিসার কাছে আসে। দেব বলে, জেইনের সঙ্গে এত কিছু কিভাবে হলো? সে ফাইট করলো না কেন? মিয়া বলে, এর পিছনে অন্য কোনো কারণ আছে। তবে এখন চিন্তার বিষয় হলো জেইন। মেড বলে, চিন্তা করো না, জেইনের কিছুই হবে না, কারণ সুপ্রিমো তার সঙ্গে আছে। ভেনেসা বলে, আমরা এভাবে বসে থাকতে পারি না, জেইনের আমাদের দরকার। কিন্তু মিয়া তাদের সুপ্রিমোর আদেশের কথা মনে করিয়ে দেয়। এর মধ্যেই জেইনের অপারেশন শেষ হয়। সুপ্রিমো তার বেডের পাশে দাঁড়িয়ে শপথ নেয় যে যারা তার এই অবস্থার জন্য দায়ী তাদের সে ছেড়ে দেবে না। পরের দিন আমরা দেখি ম্যাডাম ভায়োলেন্ট আর এস সামনাসামনি দাঁড়ায়। ম্যাডাম ভায়োলেন্ট তাকে বলে, তুমি আমাকে খুবই হতাশ করেছ, এবং তাকে হুমকি দেয় যে এটাই তার শেষ সুযোগ। সুপ্রিমো বলে, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, আর সে ক্লিয়ারলি জানিয়ে দেয় যে জেইন তার সুখের একমাত্র কারণ, তাই সে জেইনকে ছাড়বে না। ম্যাডাম ভায়োলেন্ট বলে, তোমার অবস্থা লাক্সের মতো দুর্বল আর নাজুক। সুপ্রিমো জবাব দেয়, সে লাক্সের মতো দুর্বল না। সে জানে যে কিভাবে নিজের অধিকার ফিরে পেতে হয়। তারপর রাগের সাথে ম্যাডাম ভায়োলেন্টের চোখে চোখ রেখে বলে, জেইন আমার জন্য সবকিছু। কেউ যদি তাকে ছোঁয়ার চেষ্টা করে, আমি তার জীবন নরকে পরিণত করে দেব। ভায়োলেন্ট জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে হুমকি দিচ্ছ? সুপ্রিমো বলে, না, আমি আপনাকে হুমকি দিচ্ছি না, কিন্তু আপনি যদি জেইনকে আঘাত করার চেষ্টা করেন তাহলে তার পরিণতি আপনাকে ভোগ করতে হবে। এসব শুনে ম্যাডাম ভায়োলেন্ট রাগ করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ভেনেসা আর মিয়া মিলে জেইনের সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করছিল। তখন মেট তাদের থামিয়ে দেয় আর বলে, জেইন এখন এসের প্রোটেকশনে, তাই এখন সে সেফ। সেখানেই আমরা দেখি অ্যাঞ্জেলিকা আর রুকসেন নিজের মধ্যে ঝগড়া করা শুরু করে,
কারণ রুকসেন বুঝে যায় যে অ্যাঞ্জেলিকা জেইনকে সরিয়ে তার জায়গা নিতে চেয়েছিল। অ্যাঞ্জেলিকা পাগলের মতো রুকসেনের উপর হামলা করে এবং তার গলা চেপে ধরার চেষ্টা করে। ঠিক তখনই সেখানে ব্ল্যাক ব্লাড গ্যাং চলে আসে। তারা অ্যাঞ্জেলিকাকে সতর্ক করে বলে যে এসকে রাগিয়ে তারা সবাইকে বিপদে ফেলেছে। তারপর ফেক রেইস সিলভেনিয়াও আসে, যে কিনা রুকসেনের বিএফ ছিল। রুকসেন তার কাছে সাহায্য চায়, কিন্তু সে উল্টো ক্ষমা চায় এবং বলে সে এসের বিরুদ্ধে কিছুই করতে পারবে না, কারণ সে আসল ডেভিড গড ওয়ারিয়রের লিডার নয়। এরপর এস নিজেই সেখানে চলে আসে। অ্যাঞ্জেলিকা ভয় পেয়ে তার পায়ের সামনে বসে পড়ে আর ক্ষমা চায়। এস একটু কড়াকড়িভাবে বলে তার কোনো ক্ষমার দরকার নেই, সে শুধু জেনকে আঘাত করার শাস্তি চায়। রুকসেন অহংকার করে বলে সে ইউনিভার্সিটির কুইন, এস তার কিছুই করতে পারবে না। এসব শুনে ফিরজি একটু আউট অফ কন্ট্রোল হয়ে যায় আর বলে সে হচ্ছে এসের সবচেয়ে প্রিয় সেক্রেটারি। কিন্তু সঙ্গে সঙ্গে অনিল তাকে থামিয়ে দেয় আর বলে এস কখনোই ফিরজিকে সিরিয়াসভাবে নেয়নি আর এসব কিছু থেকে তার দূরে থাকা উচিত। এরপর সুপ্রিমো ঘোষণা করে যে এই ঘটনার সঙ্গে যারা জড়িত ছিল তারা সামনে আসুক। রুকসেন তখন অহংকার করে বলে সে এখনো কুইন, কিন্তু এস বলে এখন আর তুমি এই ইউনিভার্সিটির কুইন না, এখন নতুন কুইন নির্বাচন করা হবে। সবাই নতুন কুইনের নাম জানার জন্য উত্তেজিত হয়ে পড়ে। অন্যদিকে আমরা দেখি অপারেশন থিয়েটারে জেইন একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখতে থাকে। সে দৌড়াতে দৌড়াতে হঠাৎ হুচুট খেয়ে পড়ে যায়। তারপর ভয়ে সে চিৎকার করে উঠে, কিন্তু কেউ তার গলা চেপে ধরে এবং তাকে মারার চেষ্টা করছিল। ঠিক সেই মুহূর্তেই তার চোখ খুলে যায় আর সে বুঝতে পারে যে সে এখন সেফ আছে। অন্যদিকে সুপ্রিমো সবার সামনে ঘোষণা করে দিয়েছে যে ইউনিভার্সিটির নতুন কুইন হবে জেইন। জেইনের বন্ধুরা এটা শুনে অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু রুকসেন কোনোভাবেই এটা মেনে নিতে পারছিল না। এরপর ফেক রেইস সিলভেনিয়া আরেকটা বড় ঘোষণা দেয়, এখন ম্যাট হবে হেল ইউনিভার্সিটির নতুন কিং। এটা শুনে তো সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। একই সঙ্গে সুপ্রিমো নতুন টপ র্যাঙ্কিং ঘোষণা করে, যেখানে নাম্বার 1-এ ছিল সুপ্রিমো নিজেই। তারপর 2-এ রেইস সিলভেনিয়া, 3-এ নাজিল লুমিয়া আর 4-এ নতুন কুইন জেইন। তারপর ছিল যথাক্রমে অনিল, লিয়াম, ম্যাট, ফিরজি, নিকি আর সর্বশেষে জেরোম। এরপর সুপ্রিমো 2টি গ্যাংকে আদেশ দেয় জেইনের অবস্থার জন্য যারা দায়ী তাদের মুখ ভালোভাবে মনে রাখতে, এবং এখন থেকেই তারা হবে পরবর্তী টার্গেট। সে পরিষ্কার করে বলে দেয় যে তাদের কিভাবে টার্গেট করা হবে সেটা গুরুত্বপূর্ণ না, রাত হোক সকাল হোক যে কোনোভাবেই হোক তাদেরকে মারা হবে। আর এখন টপ 10-এ যারা আছে তারাই নিরাপদ, বাকিরা শিকার হবে। এসব শুনে সবাই কিছুটা ভয় পেয়ে যায়। দেব, ভেনেসা আর মিয়াও অনেকটা টেনশনে ছিল, কারণ তাদের নাম টপ 10-এ ছিল না। বিশেষ করে অ্যাঞ্জেলিকা বুঝতে পারে তার সময় প্রায় শেষ। অন্যদিকে আমরা দেখি লুকি, যে কিনা নাজিরের কাছে আসে আর অনেক রাগ করে বলে যে সে কি এই বিষয়ে আগে থেকেই জানতো। নাজির লুমিয়া বলে সে কিছুই জানতো না। লুকি সন্দেহ করে তার দিকে তাকিয়ে বলে হয়তো সে সুপ্রিমোর সাথেই যুক্ত। কিন্তু নাজির তাকে শান্ত হতে বলে আর জানায় এটা তার নিজের কাজেরই ফল। এভাবে চলতে থাকলে সে গ্যাং থেকেও বের হয়ে যেতে পারে। অন্যদিকে আমরা দেখি জেরোম আর ম্যাট টপ 10-এ থাকার কারণে তারা অনেকটা খুশি ছিল, কিন্তু মিয়া আর ভেনেসা তাদের সন্দেহের চোখে দেখে। তারা বলে তোমরা কি এমন করলে যে তোমাদের টপ 10-এ রাখা হলো, হয়তোবা তোমরা কোনো গ্যাংয়ের সঙ্গে যুক্ত। কিন্তু জেরোম আর ম্যাট পরিষ্কারভাবে অস্বীকার করে আর বলে তারা নিজেরাও জানে না কিভাবে তারা টপ 10-এ এসেছে। বিষয়টা উদযাপন করতে চাইলে দেব তাদের থামিয়ে বলে যে উদযাপনের সময় এখনো আসেনি, প্রথমে জেইনকে খুঁজে বের করা জরুরি। এদিকে আমরা দেখি সুপ্রিমো জেইনের কাছে যায়। ঠিক তখনই জেইন চোখ খুলে তার নাম ধরে ডাকে। জেইনের জ্ঞান ফিরতে দেখে সুপ্রিমো অনেকটা খুশি হয়ে যায়। জেইন তখন কিছুই মনে করতে পারছিল না তার সাথে কি হয়েছিল। সুপ্রিমো জেইনের কাছে ক্ষমা চায় আর বলে তার কারণেই সবাই তাকে টার্গেট করেছে। তারপর সে বলে তুমি আমাকে খুবই ভয় পাইয়ে দিয়েছিলে, এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আমি তোমাকে হারিয়ে ফেলেছি। জেইন সেই অবস্থাতেই এসকে জিজ্ঞাসা করে তুমি কি ঠিক আছো? সুপ্রিমো বলে তুমি ঠিক থাকলে আমিও ঠিক আছি। জেইন এসের দিকে তাকিয়ে বলে আজ তোমাকে খুবই হ্যান্ডসাম লাগছে। এটা শুনে সুপ্রিমো স্মাইল করে আর বলে আমার তো মনে হয়েছিল তোমার চোখে মেয়েটি সবচেয়ে হ্যান্ডসাম। জেইন বলে তুমি এখন আমার কাছে আলাদা লাগো। এস বলে সে জানে সে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ না। অতীতে সে অনেক ভুল করেছে, যার জন্য সে এখন অনুতপ্ত। তার হাতে অনেকের রক্তের দাগ আছে যা সে মুছতে পারেনি। কিন্তু জেইনের কারণে সে বদলে গেছে। সে বলে জেইনের ব্যাপারে সে আর কোনো সন্দেহ করে না, তাই সে একটা প্রমিস দিতে চায়। যতই যাই হোক না কেন সে সবসময় জেইনকে রক্ষা করবে। এটা শুনে জেইন একটু ভয় পায় আর বলে এটা হেল ইউনিভার্সিটি, এখানে কেউই নিরাপদ না। সুপ্রিমো বলে একটা জায়গা আছে যেখানে তুমি নিরাপদ থাকবে।
জেইন জিজ্ঞাসা করে কোথায়। এস জবাব দেয় যেখানে আমি আছি। তারপর সে জেইনের হাত ধরে আর বলে, এখন থেকে আমি সবসময় তোমার ঢাল হয়ে থাকব। জেইন তার দিকে শুধু একটা লুক দিচ্ছিল। এস জিজ্ঞাসা করে তুমি কি খুশি না? জেইন বলে আমি খুশি, কিন্তু আমি জানতে চাই এমন কি করেছ যার জন্য এখনো অনুতপ্ত। এস বলে তুমি শুধু আমার উপর ভরসা করো, এবং একটা রহস্যময় স্মাইল দে। লাস্ট সিন হিসাবে আমরা দেখি সেই পাগল রিসার্চার জেইনের রক্তের নমুনা নিয়ে গবেষণা করছে। সে দেখে অবাক হয়ে যায় যে জেইনের রক্ত প্রতিটি পরীক্ষায় অবিশ্বাস্যভাবে পজিটিভ ফল দিচ্ছে। রিসার্চার বুঝতে পারে যে জেইনের রক্ততে পাওয়ারফুল কোনো কিছু আছে, অর্থাৎ জেইনই সেই স্টুডেন্ট যাকে তারা এতদিন ধরে খুঁজছিল। আর এর সাথেই এই এপিসোড এখানে শেষ হয়ে যায়। নেক্সট এপিসোডে আমরা দেখব জেইন যখন ক্লাসরুমের করিডোর দিয়ে হাঁটে তখন সব স্টুডেন্ট তাকে দেখে ভয় পায়, আবার সম্মানও করে, কারণ সে এখন নতুন কুইন। আর সুপ্রিমো জেইনকে কিছু একটা যেন বলতে যাচ্ছিল। আসলে তাদের সম্পর্কটাও একটা কোয়েশ্চেন ছিল, যা কিনা আমরা সামনের এপিসোডগুলোতে জানতে পারবো। আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট এপিসোডে।